আমার শাশুড়ি আমার হাতটা ধরে টানাটানি করতে লাগলেন। তারপরে আমি বললাম, মা আমার হাতটা ছাড়ুন, একটা কথা বলি, তারপরে না হয় যা ইচ্ছা তাই করবেন। তারপরে উনি বললেন, বল ডাইনি কি বলবি বল। আমি বললাম, মা আমি আপনার বাড়ির সকল কাজ করব, ভাসুরের কাপড় চোপড় ধোয়া থেকে শুরু করে যাবতীয় যত সব কাজ করে দিব, শুধু আমায় একটু আশ্রয় দিয়েন মা, আর 2 বেলা ভাত দিবেন মা, আমার কোথাও যাওয়ার জায়গা নাই, বাবা মা এখন আমায় আর চিনবেই না। আপনারা সবাই জানেন পায়ে ধরে হাজারো কান্না করার পর আমার ভাসুর বললেন, মা রেখে দেন, তোর আর কোনো কাজ করা লাগবে না। যাই হোক শেষ ঠাইটুকু হলো ফয়সালদের একচালা ঘরে, মানে যেখানে রান্নাঘরে ওদের লাকড়ি রাখে, সেখানেই চোখের পানি আর ভাতের আমার জীবন কাটতে লাগে। যেহেতু পাশাপাশি গ্রাম ছিল আমার আর ফয়সালের, বাবা মা নিশ্চয়ই সবকিছু জেনেছে, জেনেও ফয়সাল মারা গেছে, তবুও 15টা দিন কেটে গেল, একটা সেকেন্ডের জন্য ফোন করে আমার খবরটা নিল না। ভোর 6টা থেকে কাজ করা শুরু হতো, বিকেল 5টায় যে হাফ প্লেট ভাত খেতাম, তাও মাছ ছাড়া, শুধু তরকারি দিত, অথচ আমি নিজের হাতে মাছ কেটে রান্না করতাম। কখনো বলার সাহস পেতাম না যে আমায় মাছ কেন দেন না, গোস্ত রান্না করেও আমায় প্লেটে কেন মরিচ পেঁয়াজ দিয়ে ভাত দেন। অর্ধেক রাত আমার কান্নায় কান্নায় কেটে যেত। একদিন রাতে আমার ঘুমের মধ্যেই দরজা খোলা শব্দ পাই। রাত 12টার পরে কোনো ভাইয়ের বউ এর ঘরে একটা উপযুক্ত ভাসুরের আগমন সঠিক উদ্দেশ্য হতে পারে না। আমিও ঠিক দেখতে চাইলাম ভাই ঠিক কি করতে এসেছে, ঘুমের ভাব ধরেই সজাগ ছিলাম। আমার ঘরে এসে ভেতরে থেকে দরজা লাগিয়ে দিচ্ছে, তারপরে হঠাৎ আমার শরীরে হাতের স্পর্শ অনুভব করলাম। এরপরে আমি আর চুপ থাকতে পারলাম না, বললাম, ভাইজান এটা কি করছেন, আমি মাকে সব বলে দিব। এরপর উনি আমার সাথে অনেক ধস্তাধস্তি করে, তারপরে কোনো মতে এক দৌড়ে মায়ের কাছে চলে আসি। মাকে সব বলার পরে আমাকে বলল, এটা আমাকে বলছিত, কিন্তু আর একটা প্রাণীর কাছেও যদি বলবি না, যদি শুনি তাহলে তুই এই বাড়ি সেই দিনই হবে তোর শেষ দিন। সেই ভয়ে আমিও চুপ রইলাম, সেই ভয়ে অনেক কান্নাকাটি করছিলাম যে আল্লাহ এত কষ্ট আমাকে দিছো, শুধু এতটুকু শেষ নয়। সেই দিন ছিল 12ই মার্চ, বেলা 12টা 56 সারাদিন বজ্রপাত, সাথে ছিল বৃষ্টি, তাই গ্যাসে রান্না করতে বলল। অভিজ্ঞতা ছিল না আমার এই সবের। ম্যাচের কাঠি দিয়ে চুলা ধরাতে হতো, কেরোসিন দিয়ে কুপ্পি ধরানোর সময় গ্যাসে তেল পড়ে যায়, সেটা আমি দেখিনি। যেই মাত্র আগুন দিলাম সেই মাত্র ধাপ করে আগুন ধরে সিলিন্ডার বাস্ট হয়ে সারা শরীরে আমার আগুন ধরে যায়। অবহেলার মেয়ে ছিলাম আমি, তাই 4 ঘন্টা পর হাসপাতালে নিয়ে গিয়েছিল। নিতে নিতে শরীরের 52% পুড়ে গিয়েছিল আমার। সরকারি হাসপাতালে নেওয়া হয়েছিল আমায়। যত প্রকারের কষ্ট আছে আমি সবই ভোগ করেছি। বাসা থেকে নেওয়া হয়েছিল 4 ঘন্টা পর, আর সেখানে যে চিকিৎসা পেলাম 1.5 ঘন্টা পর। 26 দিন ভর্তি ছিলাম আমি সেখানে একটা মুহূর্ত যেন আমার নরকের মতো কেটেছিল। পুড়েছিলাম 44%, আর নিতে নিতে আর চিকিৎসা পেতে পেতে 52% হয়ে গেছে। যাই হোক অনেক কষ্টের পর চিকিৎসা পেলাম। ডাক্তার যখন ড্রেসিং করতে আসে তখন মনে হয় যে এই বুঝি আমি মরে যাচ্ছি। আমার চিৎকারে মানুষ একসাথে হয়ে গেছে, তবুও আমার শাশুড়ি আমার কাছে আসেনি, শুধুমাত্র আমি আগুনে পোড়া রোগী ছিলাম বলে। শাশুড়ির কথা তো বাদই দিলাম, আমার নিজের মাই তো একটু মুহূর্তের জন্য আমাকে দেখতে আসে না, আর সে তো পরের মেয়ে। আমি দোয়া করছিলাম আল্লাহ যেন আমাকে আর সুস্থ করেন না, এখন এই মরণ দিয়ে দেন, কিন্তু আল্লাহ হয়তো আমার জীবনে আরও কষ্ট লিখে রেখেছিলেন, তাই এত কষ্টের পরও বাঁচিয়ে রেখেছেন। 26 দিন পর বাড়িতে যাওয়ার পালা। ডক্টর বলেছেন 2 সপ্তাহ পর পর ড্রেসিং করার জন্য, আর সম্পূর্ণ জায়গা শুকানোর আগে কোনো প্রকার কোনো কাজ করতে নিষেধ করে দিয়েছেন। কিন্তু যেই মাত্র আমি শ্বশুর বাড়িতে পা দিয়েছি সেই মাত্রই শাশুড়ি বলল গাছটা পরিষ্কার করে ঘরটা লেপে দিতে। খুবই নিচু গলায় বললাম, মা আমি আপনার মুখে মুখে কোনোদিনই কথা বলিনি, কিন্তু মা এখন ছোট মুখে একটা বড় কথা বলি। মা ডাক্তার আপনার সামনেই বলল কোনো প্রকারের কোনো কাজ করা যাবে না। তখন তিনি আমার মাকে গালি দিয়ে বললেন, তোর যা বলছি তুই তাই কর, ডাক্তাররা ওরকম বলে থাকে, আর যদি কাজ না করিস তাহলে একটা ভাতের দানাও তোর কপালে জুটবে না। এই বলে দিলাম, কি আর করার, এই পোড়া শরীর নিয়ে ঘরটা লেপে দিলাম। তখন মনে হচ্ছিল আমার জীবনটা বের হয়ে যাচ্ছিল, তারপরও কিছু করার নেই, কারণ আমি নিরুপায়। আমি যাব কোথায়, কি খাবো, এই সব কথা চিন্তা করে মুখটা বন্ধ করে ঘরটা লেপে দিলাম।
তো কিছুদিন পর আমার ড্রেসিং করার কথা আমার শাশুড়িকে করে দিতে বলা হয়েছিল, কিন্তু আমি খুব ভালো করেই জানি যে উনি কোনোদিনও করে দিবেন না, তাই নিজেরটা নিজেই ব্যান্ডেজ খুলতেছি। আমার শাশুড়ি নীল গাছের একটা ডাল এনে বলল, তুই এই ঘরে ড্রেসিং করতে এসিস, আমি গন্ধে এই ঘরে থাকতে পারবো না, হারামজাদি অন্য কোথাও গিয়ে কর, নইলে এই ডান্ডা দিয়ে পিটিয়ে শরীরের চামড়া সব উঠিয়ে নিব। ড্রেসিংয়ের বক্সটা আর আমাকে টেনে নিয়ে আসলো বাড়ির পেছনে, সেই কলা বাগানে বলল, এইখানে ড্রেসিং কর, তারপরে তুই বাড়ি যাবি। কোনো উপায় না পেয়ে সেইখানেই সেই স্থানে ড্রেসিং করলাম। বাসায় গিয়ে দেখলাম অনেকগুলো কাপড় চোপড় আর থালা বাসন আমার জন্য রেখে দিয়েছে, আমাকে দিয়ে ধোয়াবে বলে। অনেক চিন্তা করলাম যে যদি কোনোভাবে মাকে একটু ফোন দিয়ে বলতে পারি, মা মনে হয় একটু হলেও আমার দিকে চাইবে, কিন্তু মায়ের ফোন বন্ধ। কিন্তু পাশের বাড়ির এক ভাগ্নিকে দিয়ে খবর পাঠালাম। ও এসে যেটা বলল সেটা আমি কখনোই কল্পনাও করতে পারিনি। ও এসে বলল, মামানি, সে আপনার মা তো গত 17 দিন আগেই মারা গেছে।